আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 23। মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দু পা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। ডাইনিং টেবিলের উপর কাচের বক্সটা রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পিছন থেকে ডেকে উঠল, ভাইয়া। এর ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছলো কিনা জানে না কেউ, ফিরেও দেখলো না। আবিরের আখি যুগল আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে গেছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। নিজের মতো সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপর ঢেলে দিয়েছে। সানগ্লাস ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটে গেছে 2-3 জায়গায়। এই হাত নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই রাকিব ছুটে আসে, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে, বউকে সময় দেওয়া শেষ? আবির ক্রুদ্ধ আঁকিতে চাইল রাকিবের দিকে। কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের রুমে ঢুকলো। সহসা চোখ পড়লো আবিরের হাতের দিকে। আঁতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল, হাত কাটছিস কিভাবে? আবির হাত সরিয়ে বলল, তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। কি পাকুল স্বরে জানালো, চলেই তো যাব, আগে বল কি হয়েছে? আবির অনমনীয় কণ্ঠে বলে উঠল, কিছু হয়নি। রাকিব ভাবুক স্বরে বলল, কিছু একটা তো অবশ্যই হয়েছে। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাইস না। এখন বল কি হয়েছে? মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে, নয়নজোড়া এখনো রক্তবর্ণ হয়ে আছে। বক্ষস্তরে থাকা হৃৎপিণ্ডটা যেন দিক বিদিক ছুটে বেড়াচ্ছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাটার নাই। আবির নামক কাটাটা ওর জীবনে না থাকলেও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভুরু কুঁচকে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক করেছি ওকে ওর মধ্যে থাকতে দেব, ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির পুরো কুচকে কথিত নয়নে চেয়ে রইল। রাকিবের সেদিকে হুঁশ নেই, হাসতে হাসতে পেট চেপে ধরেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, অহেতু হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলল, বন্ধু এত কিছু করে যখন প্রেমিকার মন পায় না, তখন তার জন্য একটা গান গাইতে ইচ্ছে করছে। যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবু সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন, নিদানে তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো টেকে নিতে তোর খোঁজ। আবির বসা থেকে উঠে দাঁড়িয়েই রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছরের রিলেশনশিপ চলছে। 4 থেকে 5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানো না এই সময় অফিসে থাকি? রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকম বলল, আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিতে পারবা? রাকিব আর চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকুটাকি কাজ করছিলাম, বিকেল থেকে শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরও কেন যাও কাজ করতে? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে চেয়ে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু হেসে উত্তর দিল, না না তেমন না, ওর তো সবসময় একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাইস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছে। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কি পড়াচ্ছে তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখলো একবার। খুব সাদামাটা একটা মেয়ে, গায়ের রং ধবধবে সাদা না হলেও চেহারা অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরা, সাথে সুন্দর করে হিজাব দিয়েছে। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? পরদিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, শুধু আবির ব্যতীত। আদের খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠছে কিনা দেখে আয় তো। আদি দৌড়ে গেল আবির রুমের সামনে। আদি বা মিম কেউই আবির রুমের ভেতর ঢুকে না, দরজা থেকে ডাকে চলে আসে। আজও আদি দরজা থেকে উকি দিয়ে দেখলো, কিন্তু আবির কোথাও নেই। দুবার ডেকেছেও, কিন্তু সাড়া নেই। আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু।
সবাই আবার মুখ চাওয়াচাওয়ি করছে। রুমে নেই মানে কি? সকাল থেকে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচু করে বলল, ছাদে দেখ তো আদি। ভাইয়ের কথা মতো আদি ছাদে দিকে গেল, কিন্তু ছাদের গেটেও তালা। আদি পুনরায় তা জানালো। মালিয়া খান চিন্তিত স্বরে বলল, আবির কি রাতে ফেরেনি? সহসা বড় আম্মুর দিকে চাইল। এ বাড়ির ছেলেরা কখনো বাইরে রাত কাটায় না, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই খানবাড়ির রুলস। খুব প্রয়োজন হলে আলী আহমদ খানের কাছে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছে। প্রথমবার রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হতে ইকবাল খান শুধালেন, কোথায় আসিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান, তুই বাসায় ফিরিসনি কাল? আবির, না। ইকবাল খান, কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির ভারী কণ্ঠে জানালেন, চলে আসবো, এখন রাখছি, কাজ আছে। আলী আহমদ খান রাগে বলে উঠলেন, দুদিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখন ব্যস্ততা দেখায়। ওই, আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো। মালিয়া খানের দিকে তাকে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বোঝাও, বাইরে থাকাকালীন কি করেছে না করেছে সেসব আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেল, কারোর মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে গেছেন। মালিয়া খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শুধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দেবো? ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিই নেই। আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উচ্চরিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া এসেছিল, আমি ভাইয়াকে ডাকও দিয়েছিলাম, কিন্তু ভাইয়া শোনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানি বক্স দেখে আমি সেটা নিয়ে আপুদের কাছে চলে গেছিলাম, তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছা মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইলে খাবার এনে খাওয়াবেন, আর আমি সব ভুলে যাব। এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি, আপনি খাবার দিয়ে দেন, আবির অফিসে আসলে খেয়ে যাবে না। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে, ততক্ষণে 3 করতে পেতেও সকলের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা খেদের সাথে খেতে বসেছে। এই যে মা, মামুনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে, আবির নিশারায় সব শুনছেন, কোনো উত্তর দিচ্ছে না। কোনো রকম খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারের জন্য তাকায় না। মেঘ ঠিকই 2-1 বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে। বুকের ওপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমে দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতো খাইতেছে, মিমার আদের সাথে আড্ডা দিচ্ছে। জান্নাত আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে, সবই নিজের মতো করছে। শুধু মাঝে মাঝে ভাবে, আবির ভাইয়ের কি কিছু হয়েছে? আজ মেঘের এসএসসি রেজাল্ট পাবলিশ হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছেন। আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে। আবিরের কিছুক্ষণ পর তানবীরও বেরিয়েছে। ঘন্টা অনেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহাদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। খানবাড়িতে খুশির আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আলী আহমেদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছে। ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন। আবিরের পর মেঘই পড়াশোনায় খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখান দিয়ে তানভীর 4 পয়েন্ট রেজাল্ট নিয়ে এসএসসি পাশ করেছে। মালিয়া খান ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল ধরছে না। তানভীরকেও কল দিয়েছেন, কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ, কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর একটা র্যাপিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন মাই ডিয়ার বনু। মেঘ একগাল হেসে জানালো, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে? সামান্য একটা কংগ্রাস শব্দও কি বলা যেত না? তানভীর মেঘের জন্য স্পেশালি রসমালাই নিয়ে এসেছে। মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে, যেন অন্য কেউ ভাগনা বসায়। তানভীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। 20 মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পেছন পেছনে তানভীরও নামছে। মালিয়া খান আবিরকে ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিয়া খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখন ডাইনিংয়ে চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টা জবাবে অষ্টাদশীর মন খারাপ হলো। মনে মনে ভাবল, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না? আবির চলে যাচ্ছে।
হালিমা খান আবির যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানবীরের পানে তাকিয়ে জিতে স্বরে বললেন, আমি আরও ভাবলাম বোনের রেজাল্টে খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি। তানবীর মৃদু এসে প্রশ্ন করলো, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথার মানে বুঝলেন না, কপাল কুঁচকে বললেন, মিষ্টি তো দেওয়া হয়নি এখনো। তানবীর হাসি মুখে জানালো, ভাইয়া আর আমি এলাকার সব বাড়িতে মিষ্টি দিয়েই বাসায় এসেছি। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ের অভিমুখে তাকিয়েছে। অষ্টাদশের চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডে হাওয়া হয়ে গেছে। প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানে চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি কি ঠিক শুনছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খেয়েছেন? তাহলে বাসায় এমন মুড নিয়ে ছিলেন কেন? একটা মিষ্টি মুখেও দিলেন না, কিন্তু কেন? উনি কি কোনো বিষয়ে রেগে আছেন? মেঘের পাশাপাশি সবার যেন অবাক চোখে তাকিয়েছে তানবীরের দিকে। তানবীরের কথায় আকলিমা খান ভুরু কুচকে বললেন, আমাদের জানালে কি এমন হতো শুনি? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানবীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের। মোজাম্মেল খান আবির এমন কাণ্ডে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেনি কখনো। আবির ভাই হলো ক্রাশ, না বাস, ভাইটাই কিছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখন পড়ছিল। আবির রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতেই আকলিমা খান বলে উঠলেন, কিরে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে রইল, তোমরা দাওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালেন, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল, তুই একটু নিয়ে যা, তুই বললে যদি খায়। একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারলো ভিতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ থেকে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন? রুমের ভিতর কম সাউন্ডে গান বাজছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ ভেজা চোখ, কখনো দেখাইনি তোমায়। ওষ্ঠ ওঠে বিড়বিড় করে বলল, আবির ভাই এত কষ্টের গান কেন শুনছে? ব্যাপার কি? মেঘ দরজায় টোকা দিয়ে আস্তে করে ডাকলো, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব আসে না। মেঘ উচ্চস্বরে আবার ডাকলো, আবির ভাই। সহসা গান বন্ধ হয়ে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, আর নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে, সাথে ঘামে জবজবে পুরো শরীর। অগোছালো চুল, শ্যামবর্ণের মুখর ছেড়ে মলিন হয়ে আছে। নীরট কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বার সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক, তারপরও আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনো বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? মেঘ গম্ভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকে শক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠুটে ধরেছে। আকস্মাৎ মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটা আমার সমস্যা। আবির আশ্চর্য নয়নে চেয়ে এলো অষ্টাদশের লালিত মুখবরের দিকে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে ঘন শ্বাস ছাড়ছে, আবার মনে মনে ভীত হচ্ছে। আবির ভাই যদি মারেন? তৎক্ষণাৎ নিজেকে সাহস দিলেন, মারলে মারবে, কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারবো না। আবির ভারী কণ্ঠে শুধালো, কেন আসছিলি? মেঘের মাথা থেকে ওইসব চিন্তা সরে গেছে, তবুও কিছুটা চিন্তিত স্বরে বলল, আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কেন খাবেন না? আমার রেজাল্টে কি আপনি খুশি হননি? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধ খাওয়া সিগারেটের পানে চেয়ে আছে। মেঘ পুনরায় বলল, কিছু বললেন না যে? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথা মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্ত স্বরে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দে থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ভয়ঙ্করভাবে কাঁপছে। এই 1.5 মাসই আবির ভাই অষ্টাদশী হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে,
এই কথাটা কোনোভাবে মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়ন জোড়ায় আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতিমান হচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে মেঘ বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাশভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবুও তুই ভালো থাকিস আর এই বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলছে? তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টদশী। অনেক ভাবার পর মনে পড়লো 10 দিন আগের ঘটনা। মনে মনে ভাবলো, তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছে? মেঘ বেশ খানিকটা সময় নীরবে থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ হচ্ছিল। জান্নাত আপুর কাছে পড়তে চাইনি, তবু। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। কেন জান্নাতকে এনেছি, কেন তোকে জান্নাতের কাছে পড়তে জোর করছি, সবটা জানতে পারবি। শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতে সময় লাগবে। এখন তোর হাতে তোর সময় নেই। একটা কথা মাথায় রাখিস। আর যাই হোক, আমি তোর খারাপটা চাই না, এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষের কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির। মেঘ মনে মনে ভাবলো, সত্যি তো, জান্নাত আপন পড়ানো তো কোনো সমস্যা নেই। তাদের মধ্যে যাই থাকুক, তাতে আমার কি? মেঘ ছোট করে বলল, সরি আবির ভাই, আর এমন করব না। আবির সব সুর ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন তুই যা। মেঘ চিবুক নামিয়ে অভিমানের স্বরে বলল, এই মিষ্টি না খেলে আমি যাব না। আবির নিরেট কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বললাম তো যাব না, একটা খান। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। কিছু বলার আগেই মেঘ আহ্লাদি কণ্ঠে বলে উঠল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল। মুচকে এসে বলল, ঠিক আছে, দে। আবির ভাই আসিতে মেঘ গলে পানি হয়ে গেছে। রোমান্টিক মুডে বলল, আমি খাইয়ে দিই মিষ্টি? আবির মৃদু এসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেটটা নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষের গন্ধে মেঘের সর্বাঙ্গ ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছাকাছি এলে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিযোগ, অভিমান যেন নিমিষে বিলীন হয়ে গেছে। আবির ভাই মানে এক প্রকার নেশা। কাছে আসলে অষ্টাদশী সে নেশা আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। মেঘ ধীর হস্তে কাঁটা চামচে একটা মিষ্টি তুলে আবির ভাইয়ের মুখের সামনে ধরল। আবিরও চুপ করে খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে শুধালো, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপনিস মাথা নাড়ল। আবির মনে মনে বলল, তোর এই পাগলামে যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল, বস এখানে। সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলো। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, দুবার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি। নে হা কর। মেঘ মিষ্টি মুখে একগাল হাসলো। মিষ্টি খেয়ে মেঘ শান্ত স্বর ডাকলো, আবির ভাই। ফিরে দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সুমধুর কণ্ঠে উত্তর দিল, হুম। সেই দরদ ঢালা কণ্ঠে বলা হুম, এটা অষ্টদশীর মনের ভেতর উথল পাতাল ঢেউয়ের সৃষ্টি করছে। এই হুমতে মিশে আছে সীমাহীন ভালোবাসা। বীরের দৃষ্টি অষ্টদশীর মুখমণ্ডলে। ডাগর ডাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত সেই নয়নজোড়া আবিরকে স্থির থাকতে দিচ্ছে না। আবির চাইলেও নিজেকে শক্ত পুলিশে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টি নামিয়ে নিল ফ্লোরে। ঢোক গিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো? আবির নিচের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, বল। মেঘ ভীতস্বরে প্রশ্ন করলো, যদি বলি আপনি আর সিগারেট খাবেন না, তাহলে কি আপনি মানবেন? মেয়ের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি, সেখানে সিগারেট আর এমন কি? আজ এই মুহূর্তে দেখে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনোদিন ছুঁয়েও দেখবো না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আট চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এটুকুতেই মেঘ মহা খুশি। না যে করেননি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল, আরেকটা কথা জিজ্ঞাসা করি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, বল। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, চুলদারি বড় হয়েছে, কাটান না কেন? মেঘের এমন প্রশ্নে আবির মূর্খবৎ হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, কেন, এভাবে ভালো লাগে না? মেঘ মিষ্টি প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলে, আপনাকে তো সবেতেই ভালো লাগে, তবে আপনার এখন ড্যাশিং লুকটা মিসিং। কথাটা বলেই করিডোর দিয়ে অন্তহীন ছুট দিয়ে নিজের রুমে চলে গেল।
আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে।